বাবা জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। হ্যাঁ বাবা, তুমি আমরা আজকে তারিখ হচ্ছে 20 মে 2026 সাল। আর আমরা দুজনে এই মুহূর্তে হায়দ্রাবাদে আছি। আর আমার ছেলে বাবুয়া ও ভিডিওটা করছে আজকে আমাদের, ও পেছনেই বসে আছে। ভীষণ গরম বাইরে চতুর্দিকে, তার মাঝেই একটা বিশেষ সন্ধিক্ষণে আমরা আজকে এই ভিডিওটা করছি। তুমি আমাকে বলেছিলে বা আমি জানি যে তুমি 1949 সাল 1949 তুমি ঠাকুরের কাছে এসেছিলে দেওঘরে। সেই সময়কার, ঠিক ঠিক বললাম বাবা? হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, সেই সময়কার ঝাড়খণ্ড, মানে এখন তো ঝাড়খণ্ড, আগে ছিল বিহার। সেই সময় সাঁওতাল পরগনার দেওঘর, আশ্রমিক পরিবেশ, মাটির হাওয়া, এই সব মিলে তুমি দেওঘরের আশ্রম পরিবেশকে ঠাকুরের সাথে তুমি উপভোগ করেছো। এবং ঠাকুর পাবনা থেকে, বাংলাদেশ থেকে দেওঘরে চলে আসেন 1946 সালে। মানে তুমি ঠাকুরকে দর্শন করেছো দেওঘরে 1949, আর ঠাকুর তার 3 বছর আগে দেওঘরে এসছেন। এবং এই 1946 সাল যদি ধরি, আজকে হচ্ছে 2026, প্রায় 80 বছর আগে একটা বিশেষ সন্ধিক্ষণ আমি বলবো। আর আমরাও এখানে এসছি। এবং তুমি যখন হায়দ্রাবাদে ছিলে সেই সময় তুমি উদ্গ্রীব হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার যে নির্বাচন হয়ে গেল সেটাকে তুমি ফলো করছিলে। আমিও তোমার সাথে দেখতাম টিভি একসাথে মিলে দুজনে। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটা তুমি জানো। আর তোমাকে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে শুভেন্দু বলছেন যে তার জন্ম ব্রজধাম বলে কোনো একটা বাড়িতে হয়েছিল, এবং সেই বাড়িটা নিকুঞ্জ বিহারী মিশ্র, শ্রদ্ধেয় শ্রী নিকুঞ্জ বিহারী মিশ্রর বাড়ি ছিল। এবং ওইটুকুই উনি বলেন। তো এই নিকুঞ্জ বিহারী মিশ্র কে বাবা? তুমি যদি তার সম্বন্ধে কিছু বলো, যদিও আমি একটু জানি, বাট তোমার মুখে আমি শুনতে চাই। নিকুঞ্জ বিহারী মিশ্রদা ছিলেন হ্যাঁ, ঠাকুরের একজন পরম ভক্ত লোক। তিনি একজন শিক্ষক ছিলেন। তিনি খুব ভালো বক্তৃতা দিতে পারতেন এবং ঠাকুর সম্বন্ধে তার বোধও খুব ভালো। তিনি খুব ঈশ্বরপ্রাণ লোক। নিকুঞ্জ মেরি থেকে আমি দেখেছি তার ছেলেও এখন বর্তমানে মাঝে মাঝে ঠাকুরগুলোতে আসে। নিকুঞ্জ মেরি ছিলেন ঋত্বিক। তার বাড়িতে শুভেন্দুদা ছিল না ছিল সেটা আমি ব্যক্তিগতভাবে জানি না। না, ভিডিওতে যেটা বলছেন যে আমার জন্ম ওই বাড়িতে হয়েছিল এবং বন্দে পুরুষোত্তমম ধ্বনি শুনে আমার জন্ম হয়েছে, নিকুঞ্জ বিহারী মিশ্রর বাড়ি ছিল এটা। তাহলে আমরা ধরে নিতে পারি যে ওই বাড়িতে উনি থাকতেন। এটা অত্যন্ত সুখবর, ভালো খবর। অবশ্য আমিও টিভিতে দেখেছিলাম, বন্দে পুরুষোত্তম ধ্বনি নিয়ে আমার জন্ম। তার মানে যখন তিনি জন্মগ্রহণ করেন তখন বন্দে পুরুষোত্তম ধ্বনি হয়। তার মানে তার বাড়ির লোকজনও অনেকেই দীক্ষিত, এটাই বোঝা যায় তাতে। বা ওই বাড়িতে হয়তো ভাড়া ছিলেন। ওই বাড়িতে উনি ভাড়া ছিলেন, আমি বলে শুনেছিলাম। নিকুঞ্জ মেরির ছেলের কাছে জিজ্ঞাসা করলে সবই জানা যাবে। ছেলে এখনো বর্তমান আছে। তবে নিকুঞ্জ মেরির লোক অত্যন্ত সৎ, অত্যন্ত ইষ্টপ্রাণ এবং ঠাকুরের খুব প্রিয় ভক্ত। এবং আমার সাথে অনেক কথাবার্তা উনি বলেছেন। আচ্ছা আচ্ছা। এবং উনি কি ঠাকুরেরই কর্মী ছিলেন সব সময়কার, না উনি চাকরিও করতেন? তিনি এক সময় চাকরি করতেন, ছেড়ে দিয়ে পরে হোল টাইম ওয়ার্কার হয়ে যান। আচ্ছা, সব সময় ঠাকুরের কাজ করেন। হ্যাঁ, এবং আমার ছোটবেলাতেও দেখেছি উনি বিভিন্ন জায়গায় ঠাকুরের ভাবধারার উপর বক্তৃতা দিতেন বিভিন্ন উৎসবে। এবং আমি নিজে দু একবার ওনাকে দেখেছি। একটা জ্যোতির্ময় পুরুষ, ওনার চোখ মুখ দিয়ে একটা জ্যোতি বেরোতো বাবা। মানে একটা যেন অরা ওনার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসতো। অদ্ভুত সুন্দর মিষ্টি ব্যবহার ছিল। সুন্দরবনের গোসাবাতে একটা উৎসবে আমি ওনার বক্তৃতা শোনার আমার সৌভাগ্য হয়েছিল। সেই স্মৃতি থেকে বলছি, নিকুঞ্জ বিহারী মিশ্র ছিলেন ঠাকুরের একজন একনিষ্ঠ কর্মী। এটা তো শুভেন্দু অধিকারীর কথা গেল, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি তার স্মৃতিচারণ করেছেন একটি ভিডিওতে, যেটা ইউটিউবে এখনো পাওয়া যায়। কিন্তু তার বাইরেও যে আজকে যে ভারতীয় জনতা পার্টির কথা আমরা বলছি, ভারতীয় জনতা পার্টি তো পরে নাম হয়, আগে আদবানি নাম করেন। হ্যাঁ, আগে আচ্ছা, লালকৃষ্ণ আদবানি ভারতীয় জনতা পার্টি, এই নামটা উনি দেন। কিন্তু তার আগে তো তার প্রতিষ্ঠা করেছিলেন আরেকজন বাঙালি, শ্রী শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে। এবং উনি জনসংঘ নাম দিয়ে তখন 1950s একদম প্রথম দিকে 1951 বা ওই সময় উনি জনসংঘ প্রতিষ্ঠা করেন।
তো এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তুমি নিজের জীবনে দেখেছো এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুরের সাথেও এসে কথাবার্তা বলেছিলেন, সেই কথা যদি একটু বলো। প্রথমে তুমি বলো তুমি কিভাবে দেখলে এবং ঠাকুরের সাথে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কি কথাবার্তা হয়েছিল। ঠাকুর সাথে শ্যামাপ্রসাদ 3 বার দেখা করেন। আচ্ছা। 39 সালে একবার, 1939-এ পাবনাতে, হ্যাঁ, তারপর 1944-এ ঘুষুরিতে, সালকিয়ার ঘুষুরিতে যখন আসেন ঠাকুর, 2 মাস 2.5 মাস ছিলেন, সেই সময় তিনি নির্মলবাবুকে নিয়ে ওই শ্যামাপ্রসাদবাবু ঠাকুর সাথে সাক্ষাৎ করেন এবং তারপরে একবার লাস্টে দেওঘরেও গিয়ে দেখা করেছিলেন। এই 3 বার দেখা করেছিলেন। তা আমার সাথে দেখা হয়েছিল 1950-51, আমার ঠিক এক্সাক্ট ডেটটা মনে নাই। কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে একটা বক্তৃতা হচ্ছিল, শ্যামাপ্রসাদবাবু সেখানে বক্তৃতা দিয়েছিলেন। হল ভর্তি হয়ে রাস্তায় একদম পরিপূর্ণ লোক। তখন আমি ইউনিভার্সিটি ইনস্টিটিউটের পাশে ব্যায়ামাগার ছিল, মন্ত্রসায়, সেখানে যোগব্যায়াম শেখাতেন, আমি সেখানে যেতাম। তা আমার সুবিধা হয়েছিল সেই মিটিংটা অ্যাটেন্ড করার। এবং শ্যামাপ্রসাদবাবু যখন ওই বারিন্দা দিয়ে ইউনিভার্সিটি ইনস্টিটিউটের হলের ভিতরে দিয়ে যখন আসতেছিলেন স্টেজ থেকে নেমে, একটা উপরের কভার্ড বারিন্দার মধ্যে দিয়ে, আমি তার সাথে সাথে হেঁটে হেঁটে আসছিলাম। তার ঘাড়ের কাছে আমার মাথা, এত লম্বা চড়াচড়া আর সুন্দর চেয়ার, একটা বড় কোট পরা ছিল আর কাপড় পরা ছিল। আমি বলুন ঠাকুর কেমন লাগছে না আমার? উনি বলেন খুব ভালো লাগিয়েছে। তুমি কি জিজ্ঞেস করেছো আরেকবার বলো। ঠাকুরকে আপনার কেমন লাগছিল? আচ্ছা, তুমি তখন তো সৎসঙ্গের দীক্ষিত, দীক্ষা নিয়েছি, মানে ঠাকুর অনুকূল চন্দ্রকে ওনার কেমন লাগলো এটা তুমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, তারপরে উনি বললেন ভালোই লাগছে, তবে ওনার বহু বিবাহটা আমি ঠিক সমর্থন করতে পারছি না। আচ্ছা, তা আমি আর এই কথার উত্তর কিছু দিলাম না তখন। ঠাকুর কেন বহু বিবাহ পছন্দ করতেন এটা ঠাকুরের বহু বইতে বহু ভাবে কারণ সমেত বর্ণনা আছে, এটা আমরা পরে আলোচনা করতে পারি। এটা হচ্ছে তোমার সাথে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই জন্য কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হেঁটে চলে গেলেন? হেঁটে চলে গিয়ে উনি গাড়িতে উঠে গেলেন, আমি চলে আসলাম। কিন্তু তোমার সাথে উনি অ্যাটেনশন দিয়ে কথা বলেছিলেন। কথা বলেছেন। আচ্ছা আচ্ছা, কথা বলেছেন। কালা মতো চেহারা, লম্বা, সুন্দর, স্বাস্থ্য ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাতেই একেবারে কথা। বাংলাতে কোট পরা ছিল, এরকম লম্বা কোট আর ধুতি, কোট আর ধুতি হাঁটু পর্যন্ত কোটটা ছিল। আচ্ছা, আমার মনে আছে, কোটার রংটাও মনে আছে আমার এখনো। আচ্ছা, আর তার আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুরের সাথে যখন দেখা করেছিলেন পাবনাতে গিয়ে, আমার মনে হয় ঠাকুর আঁচ করেছিলেন কোনো একটা সময় দেশ বিভাগ হতে পারে এবং দেশ বিভাগ হলে হিন্দু মুসলিম তাদের মধ্যে রায়টের সৃষ্টি হতে পারে এবং বহু বহু মানুষ, লাখে লাখে মানুষ হয়তো তাদের প্রাণহানির সংশয় দেখা দিতে পারে। এই প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঠাকুর কি বলেছিলেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শেষে ঠাকুরকে বলেছিলেন, হ্যাঁ, আপনি দয়া করে আমাকে বলেন মুসলিম লীগের এই যে দ্বিজাতি তত্ত্ব, দেশভাগ হওয়ার এটা কেমন করে বানচাল করা যায়। তখন ঠাকুর দুটো জিনিস বলেছিলেন। একটা বলেছিলেন যে আপনি যেই সব প্রদেশে হিন্দু কম আছে সেখানে হিন্দু সংখ্যা বাড়িয়ে দেন। আচ্ছা আচ্ছা, বাংলাতে বাড়িয়ে দেন। হ্যাঁ, আমার দিকে দেখে বলো। আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার আর পাঞ্জাবে যেখানে হিন্দু সংখ্যা কম আছে হিন্দু ঢুকিয়ে দেন, মানে হিন্দু সংখ্যা কম আছে সেখানে বেশি হিন্দু দিয়ে দিন। ঠাকুর বলছেন 1,25,000 ফ্যামিলি, আচ্ছা, যারা 5 জন করে আসে, এমন ফ্যামিলি যদি বাংলাতে ঢুকিয়ে দেন তাহলে দেখা যাবে বাংলার লোক সংখ্যা হিন্দু লোক সংখ্যা বেশি হয়ে যাবে। তেমন তো আপনি পাঞ্জাবে করেন, বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ, নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে করেন, তাতে এবং করে তারপর আপনি সেন্সাস করেন। সেন্সাস করে দেখবেন তখন প্রত্যেক প্রদেশেই হিন্দু সংখ্যা বেশি হয়ে যাবে, সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে হিন্দুরা, আর মুসলিমরা সংখ্যা লঘিষ্ঠ হয়ে যাবে। এই একটা প্ল্যান বললেন। তার মানে আমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব, মানে দেশকে ভাগ করা ধর্মের ভিত্তিতে, দুটো জাতির ভিত্তিতে, মানে হিন্দু এবং মুসলিম, এবং সেটা তো হবে মানে যেখানে হিন্দু গরিষ্ঠ সেটা হচ্ছে হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, যেখানে মুসলমানের সংখ্যা বেশি সেটা মুসলমান রাষ্ট্র হয়ে যাবে, যেটা পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান, বাংলাদেশ এইভাবে সৃষ্টি হলো। কিন্তু ঠাকুর সেটাকে কাউন্টার করলেন যে প্রথম থেকে যদি আমরা হিন্দু গরিষ্ঠ করে দিই, হিন্দুরা তো আর ভাগ চাচ্ছে না, তারা চাচ্ছে যে ভারতবর্ষ একই থাকুক, পাকিস্তান না হোক। কিন্তু সেটা সম্ভবত ঠাকুরের
ফিলোসফি অনুযায়ী বা ঠাকুরের দর্শন অনুযায়ী, ঠাকুরের বোধ অনুযায়ী যদি হিন্দুদেরকে বেশি সংখ্যায় করে দেওয়া যেত, সেটা শ্যামাপ্রসাদকে উনি রীতিমতো স্ট্যাটিস্টিক্স দিয়ে, তুমি যেটা বললে 1,25,000 এখানে ঢুকিয়ে দাও, এই সম্প্রদায়কে এই জায়গায় ঢুকিয়ে দাও, তাহলে হিন্দু গরিষ্ঠ হয়ে যাবে, তাহলে দেশ ভাগ হবে না, এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঠাকুর বলেছিলেন। আচ্ছা, তারপরে আর একটা বলেছিলেন হ্যাঁ যে আপনার হিন্দু মহাসভা, হ্যাঁ শ্যামাপ্রসাদও বললেন আপনি হিন্দু মহাসভা, আমার হিন্দু মহাসভা যদি আপনার সৎসঙ্গে যদি এর সাথে যোগ দেয়, আচ্ছা, তাহলে খুব ভালো হয়, তাহলে আমরা আরো শক্তিশালী হয়ে উঠি। ঠাকুর এইটা আপনি কি বললেন? হ্যাঁ, আমার সৎসঙ্গ হচ্ছে সকলের জন্য আমার সৎসঙ্গ, এখানে হিন্দু মুসলমান এই জাতিভেদ নাই, তারা ইষ্টকে নিয়ে চলবে, এটা কখন হতে হয়? বরং আপনি এক কাজ করেন, আপনি হিন্দু মহাসভার নামটা পাল্টিয়ে নাম করেন আর্য মহাসভা। আচ্ছা, এবং আর্য মহাসভা, মুসলমানরাও আর্য, হযরত রসুল নিজেও ব্রাহ্মণ, কোরেশ বংশের জন্ম হলে কেউ, তিনি নিজে ব্রাহ্মণ, সুতরাং আপনি এদেরকেও মেম্বার করে তুলেন। আর এরা যে ধর্মান্তরণ করেন বা ধর্ষণ করেন, এগুলি কোরআনের কথা নাই, আপনারা হাজার হাজার কেস ঠুকে দেন কোর্টে, এদের অ্যাগেনস্টে, কোরআনের অ্যাগেনস্টে ওরা কাজ করছে, এটা কোর্টে ঠুকে দেন। আর আপনার নামটা হিন্দু মহাসভা না রেখে আর্য মহাসভা রাখেন, মেম্বার করে ঢুকেন, কোরআন পড়েন, রসুল পড়েন, রসুলও আপনাদের পয়গম্বর, রসুলকেও আপনারা মানেন, আমরা মানি, তিনিও পয়গম্বর, এই কথাও বলছিলেন। তখন শ্যামাপ্রসাদ বলছেন কাজটা তো ভারী শক্ত। তখন ঠাকুর তাকে একটা কথা বলছেন জোর করে, যেই দিন আসতেছে, যেই সময় আসতেছে, আপনি এখন বলছেন শক্ত, আপনি গদাই লস্করি চলনে চলবেন না, এই কথা ঠাকুর নিজে বলছেন। আপনি যেই বাপের সন্তান, আপনি যদি তো উঠে পড়ে লাগেন, ভারতবর্ষে অনেক জমিদার রাজা ইত্যাদি আছে, এদের কাছে যান, রাত দিন পরিশ্রম করেন, এদের যে কি অসুবিধা হবে, দুটা দেশ ক্যান্সারে পরিণত হবে দেশ ভাগ হলে, আপনাকে মাথার মণি করে রাখবে, আপনি রাত দিন পরিশ্রম করেন, ওদের কাছে যান, টাকার অভাব হবে না আপনার, বহু লোক, বহু জমিদার রাজা আপনাকে যে চেষ্টা করেন, আপনি কনভিন্স করেন। শ্যামাপ্রসাদ কিন্তু কনভিন্স করলো না, তাহলে আমাদের লোকজন দেখা করছিল, কিচ্ছু করলো না। তারপর লাস্টে যখন দেশ ভাগ হয়ে গেল, দেওঘর গেছিলেন, দেওঘর গিয়ে বলছিলেন আপনার কথা আমি শুনতে পারিনি, আমি দেখলাম ওটাই ঠিক ছিল, তখন করলে ভালো হতো, এখন আর বলে কি হবে, এটুকু পর্যন্ত আমি জানি। তারপর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা প্র্যাকটিসের নামটা বাদ দিয়ে জনসংঘ করেন। এই বুদ্ধিটা কোত্থেকে পেলেন? আমি ইন ডিটেইলস সেখানে যেতে চাচ্ছি না, আমি বলি না, কিন্তু ঠাকুর বলে গেছিলেন যে আপনারা মুসলমানকেও সভ্য করেন, সভ্য করতে গেলে জনসংঘ নাম দিলে, জনতা তো সকলে, তারপরে এই জনসংঘটাই ভারতীয় জনতা পার্টি হয়, আদবানি এখনো তো ভারতীয় জনতা পার্টিতে অনেক মুসলমান সভ্যও আছে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আজকের আমাদের মানে আমরা যে আলোচনা করছি তার একমাত্র উদ্দেশ্য ইতিহাসের সেই সময় কি হয়েছে, কারণ বাবা সেই সময়কার সাক্ষী ছিলেন বিভিন্ন ঘটনা প্রবাহের, কারণ তুমিও আশ্রমে ছিলে সেই সময়, তুমি জানো। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সেই সময়টাকে তুলে ধরা সঠিকভাবে, ঠাকুর কি বলতে চেয়েছেন, ঠাকুরের ভাবধারা কি ছিল। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন, এবং ঠাকুরেরও যথেষ্ট শ্রদ্ধা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপরে, উনি ওনাকে ভরসা করেছিলেন বাবা। কিন্তু মানে মানুষেরও তো বিভিন্ন রকম যুক্তি থাকে, তাদের মতো তাদের হয়তো প্রায়োরিটি থাকে, সেই সব বুঝে ইতিহাস যেভাবে গড়িয়েছে সেটা আমাদের মেনে নিতে হবে এই মুহূর্তে। এটা তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা গেল। এবার আসি নরেন্দ্র মোদীর প্রসঙ্গে। এবার শুভেন্দু অধিকারী যেদিন এ মাসেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন, তুমি দেখছিলে, আমাদের টিভিতে দেখছিলে, এবং তুমি এটাও দেখেছো সেই সময় যে নরেন্দ্র মোদী স্টেজে এসে মানে এই যে হাজারে হাজারে মানুষজন ওই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে এসছে, নরেন্দ্র মোদী সবাইকে প্রণাম করলেন, এবং তুমি সাথে সাথে আমাকে বললেন ওই ঠাকুর এই প্রণাম করেছিলেন যখন বিশ্বগুরু জন্মোৎসব উৎসব হয়েছিল, মানে খুব স্পন্টেনিয়াসলি তুমি আমাকে কথাটা বলে দিলে, কারণ বিশ্বগুরু জন্মোৎসব যেটা হয়েছিল কুষ্টিয়াতে হয়েছিল, আজ থেকেও প্রায় আমি বলবো 1918
এবং মানে 110 বছর আগে প্রায় ঠাকুরের যখন বয়স 30 বছর ছিল, 110 বছর আগে, নিয়ারলি 108 বছর আগে কুষ্টিয়াতে বিশ্বগুরু মহোৎসব হয়েছিল। ঠাকুরকে বিশ্বগুরু হিসেবে ঘোষণা করার অভিপ্রায় তাদের কিছু ভক্তদের আর্জি ছিল যে না, আপনাকে আমরা ঘোষণা করব। ঠাকুর যদিও রাজি ছিলেন না সেটাতে। তো যাই হোক, সেখানে কি হয়েছিল বিশ্বগুরু মহোৎসবে? ঠাকুর বিশ্বগুরু কোনোদিন হইতে চাননি। ঠাকুর বলেন, আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে, তোমরা আমাকে বিশ্বগুরু বানিয়ে এইসব অনুষ্ঠান করো না, বরং তোমরা রামচন্দ্র অনুষ্ঠান করো, বুদ্ধদেব অনুষ্ঠান করো, রসুল অনুষ্ঠান করো, সেগুলি ভালো, আমাকে বিশ্বগুরু সময় নিয়ে এলো। কিন্তু ভক্তরা দেখলো কিছুতেই তো ঠাকুরকে মাথা নাড়ানো যাচ্ছে না, ঠাকুর রাজি হচ্ছেন না। তারা মার কাছে গেলেন, মাকে বললেন, মা, আমরা এরকম উৎসব করব, ঠাকুরকে এরকম ঘোষণা করব, আপনি যদি ঠাকুরকে নিয়ে যেতে পারেন। ওরা জানতো যে মার কথা ঠাকুর কখনো ফেলেন না, তো মাই ঠাকুরকে রাজি করান যাওয়ার জন্য। এবং কুষ্টিয়ায় গেলেন, বিশ্বগুরু আয়োজন হলো, কলকাতা বিরাট অ্যাডভার্টাইজমেন্ট, বিশাল অ্যাডভার্টাইজমেন্ট কলকাতায়। কলকাতা থেকে সাক্ষ্য সিংহ, সেন্টেন ইত্যাদি বহু লোক তখন সেখানে আসেন। তারা কি করেন, বিশ্বগুরু উৎসব হবে, এখন ঠাকুর চলে গেছেন কুষ্টিয়াতে, বিরাট জনতা। কুষ্টিয়াতে ওই জনতার সম্মুখে ঠাকুর থেকে নেবে, স্টিমার ঘাট কি থেকে নেবে জানি না, স্টিমার ঘাট থেকে নেবে এসে বিপুল জনতার সামনে ঠাকুর ওত পেতে এখন সাষ্টাঙ্গে সকলকে প্রণাম করলেন। এই দৃশ্যটা আমি দেখলাম আমাদের প্যারেড গ্রাউন্ডে। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এসে সমস্ত জনতাকে যেভাবে শ্রদ্ধা করলেন, সেই হাঁটু গেড়ে 2 হাঁটু মাটিতে রেখে, মাথাটা একদম স্টেজের নিচে মাটিতে রেখে, কাঠের মধ্যে রেখে ওদেরকে প্রণাম করলেন। সকল লোকে তখন উদ্বুদ্ধ হয়ে গেল, মানে সকল লোককেই প্রণাম করলো, মানে শ্রদ্ধাটা একসাথেই জানিয়ে দিলেন তিনি, বারে বার করে আর করতে হলো না। এই জিনিসটাই ঠাকুর কুষ্টিয়াতে করেছিলেন, এটা আমার মনে আছে। সেটা মানে সেই নরেন্দ্র মোদীর এই প্রণামের দৃশ্য দেখে তোমার সেটা মনে হলো। এবং তুমি, আমার মনে আছে, এই বইটা তো মা লিখেছেন, শিশুদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই বইটা মা লিখেছেন। সেখানে এই একটা চ্যাপ্টার আছে বিশ্বগুরু উৎসব, যেখানে তখন তো আর কোনো ছবি তুলে রাখা হয়নি, একজন আর্টিস্টকে দিয়ে আঁকানো হয়েছিল। এই ছবিটা, ঠিক আছে? হ্যাঁ, লেখা আছে। যখন বিশ্বগুরু উৎসব হলো, ঠাকুর এত মানুষজন থেকে ঠাকুর তাদেরকে নিজেই প্রণাম করলেন, যাতে আর তাদের আর প্রণাম করতে হলো না। একটা অন্তরের শত উৎসারিত কৃতজ্ঞতা, ভক্তি, শ্রদ্ধা, বিনম্রতা সবকিছু যেন একাকার হয়ে উঠেছিল সেই সময় তাদের প্রণাম করার মধ্যে দিয়ে। কিন্তু বাবা, এটাও তুমি বলো যে অজয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং উনি বাংলা কংগ্রেসের হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 3 বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিভিন্নভাবে। ঠাকুরের তিরোধান হয় 1969 সালে, 1969। তার আগে 1967-এ অজয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবং অজয় মুখোপাধ্যায় ঠাকুরের কাছে দেওঘরে এসেছিলেন, হয়তো একটা অভিপ্রায় যে সৎসঙ্গের তো তখন অনেক কিছু এমএলএ, মনে হয় 15 জন এমএলএ ছিল সৎসঙ্গে, এবং অজয় মুখোপাধ্যায় যদি তাদের সাপোর্ট পেয়ে যান, তাহলে তার সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করার সুবিধা হবে, মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারবেন। এরকম একটা অভিপ্রায়ে অজয় মুখোপাধ্যায় ঠাকুরের কাছে এসেছিলেন পার্লারে, সৎসঙ্গ আশ্রম দেওঘর পার্লারে। তুমি তখন ছিলে উপস্থিত। তো এটা কি ঘটেছিল? অজয় মুখোপাধ্যায়কে ঠাকুর কিভাবে ডিল করলেন? কিভাবে মুখার্জি কলকাতা থেকে তার বৌদিকে নিয়ে, আচ্ছা, এবং আরো দলবল অনেককে নিয়ে আসছিলেন, অনেককে নিয়ে আসছিলেন। তো অজয় মুখার্জি আসবে শুনে বর্দা ঠাকুর বাংলাতে ছিলেন, বর্দা বলে দেবীকে মণিকে বল, ওরা 2 জন ঠাকুর কাছে থাকবে, যা যা ঠাকুর বলবেন তা ওরা যেন লেখে। আচ্ছা। তো অজয় মুখার্জি আসার আগে থেকেই, 4-5 বছরের আগে থেকেই ঠাকুর কটা বাণী দিতে লাগলেন, ছোট ছোট বাণী, ছড়ার আকারে। সেগুলি আমার খাতায় লেখা আছে, আমার এখন মনে নাই। যেই অজয় মুখার্জি ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঠাকুর নিচে চৌকি ছেড়ে উঠলেন, আস্তে এমন করে উঠলেন, এমন করে উঠলেন, উঠে আসেন আসেন দাদা, আসেন 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 আসেন। আমি ভাবি আপনার সাথে এই সমস্ত লোকগুলো আঠার মতো যেন লেগে থাকে।
লোকগুলি যেন আপনাকে আর ছেড়ে না যায়, আপনাকে এত ভালোবাসে ইত্যাদি। অজয় মুখার্জি বলার আগেই, কিছু বলার আগেই ঠাকুর এই কথা বলে অজয় মুখার্জির মনটা কেঁদে নিচ্ছেন। এইটা আমি নিজে, উদ্দেশ্য হচ্ছে এটা আমি নিজে দেখেছি। তখন ঠাকুর পরামর্শ বলেছিল বড়দাকে, তোমরা পারলে ওকে সাহায্য করো, বড়দাকে বলেছিলেন। আচ্ছা, এবং বড়দা সেভাবে কিছু কাজও করেছিলেন, এটা বলেছিলেন, এটাও বলেছিলেন, আমি নিজে। কিন্তু তার আগের প্রসঙ্গটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঠাকুর বলছেন যে তুমি মানুষজনকে এমন সেবা দাও যাতে তোমাকে না ভোট দিয়ে তারা না পারে, তাদের ভোট দিতেই আঠার মতো যেন তোমার সাথে লেগে থাকে। আঠা কথাটা বলেছিল, মানে আপনিই যেন উপযুক্ত লোক, আপনাকে আমরা ভোট দিব, কিন্তু এই আপনার সাথে যেন লেগে থাকে মানুষগুলো। তখনই লেগে থাকবে যখন তার চরিত্র দিয়ে মানুষের মন জয় করতে পারবে। এবং সেই জায়গাটাই মনে হয় ঠাকুর অজয় মুখোপাধ্যায়কে অনুপ্রাণিত করেন যে মানুষকে ছাড়া কিছু হবে না, মানুষকে সেবা দিয়েই তুমি মানুষের জীবনের অধীশ্বর হয়ে ওঠো, যাতে মানুষ তোমাকে ছাড়া একদম তারা যেন নাই থাকতে পারে। এটাই তো স্পিরিট নাকি ঠাকুর যখন বলেছিলেন। এইবার আরেকটাও ঘটনা যে আমি শুনেছি যে বালকৃষ্ণ কাপুরদা, ঠাকুরের অন্যতম একজন ভক্ত, যিনি মনে হয় 1950 সালে ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, বালকৃষ্ণ কাপুরদা তোমার বিশেষ পরিচিত ছিলেন এবং তোমাকে ভীষণ স্নেহ করতেন। আজকে তোমার বয়স হচ্ছে প্রায় 96-97। কাপুরদা যদি বেঁচে থাকতেন তার বয়স হতো প্রায় 107। ওনার 1920 সালে জন্ম, তোমার থেকে প্রায় 10 বছরের বড়। কাপুরদা 1950 সালে বালকৃষ্ণ কাপুরদা ঠাকুরের দীক্ষা নিয়েছিলেন, যতীন দাসদা দীক্ষা দিয়েছিলেন জ্যোতি। এবং বালকৃষ্ণ কাপুরদাকে এবং 1948-এ বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন এবং তারপরে আবার ইলেকশন হবে, কয়েকবার ইলেকশনে উনি জিতেছেন। কিন্তু 50-এর দশকের ইলেকশনে তার বিরুদ্ধে যারা ছিল ইসমাইল, সিপিএম এর ইসমাইল, সিপিএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ইসমাইল, মোহাম্মদ ইসমাইল, খুব শক্তিশালী না, রাইট। এবং বউবাজার কনস্টিটিউয়েন্সি থেকে এদের মধ্যে ফাইট হবে এবং ইসমাইল জিতবে অনেকেরই ধারণা। আচ্ছা, আর ইসমাইল জিতলে বিধানচন্দ্র রায়ের আর মুখ্যমন্ত্রী হওয়া হবে না। সোনার বাংলার কারিগর এখনো আমরা বলি বিধানচন্দ্র রায়কে, এবং তিনি যদি সেই মুখ্যমন্ত্রী না হতেন, আমি জানি না পরবর্তী কেউ হলে আরো বাংলার উন্নতি হতো কি অবনতি হতো, কিন্তু এখনো পর্যন্ত আমরা যতদূর বুঝি বিধানচন্দ্র রায়ের অবদান বাংলাকে তৈরি করার জন্য অসীম, মানে তার অনবদ্যতার অবদান বাংলাকে গড়ে তোলার জন্য। এবং সেই ভোটে বিধানচন্দ্র রায় জেতার দরকার ছিল। এখানে ঠাকুরও বিধানচন্দ্র রায়কে চাইতেন যে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায় আসুক। আমি ঠিক বললাম কি ভুল বললাম? ঠাকুর চাইতেন মানে কি, ঠাকুর ইজ ফর অল। মুসলিমের জন্য ঠাকুর, হিন্দুদের জন্য ঠাকুর। তো দেশের ভবিষ্যৎ যাতে ভালো হবে সেই দিকেই তার ঝোঁক বেশি। সেই জন্য একদিন তিনি কাপুরদাকে বললেন, ওই ইলেকশন নিয়ে তিনি খুব চিন্তা ছিলেন কি হয় না হয়। কাপুরদাকে বললেন তুমি একটু বীরেন রায়কে হেল্প করো, আর জনার্দন মুখোপাধ্যায় বীরেন রায়কে একটু হেল্প করো তুমি, এই কথা শুধু কাপুরদাকেই বলেছিলেন। আচ্ছা, তখন জনার্দন মুখার্জি ছিল না। আচ্ছা, কাপুরদা তো মাথা আকাশ থেকে বললো, আমি ইলেকশনের কিছু জানি না, আমি কখনো ভোটের জন্য কাউকে কোনোদিন বলিনি, আমি থ হয়ে গেলাম। যেহেতু ঠাকুর বলেছেন সেই হেতু আমি ঠাকুরের আদেশ নিয়েই কলকাতা চলে আসি পরদিনেই। আচ্ছা, দেওঘর থেকে চলে এসে, এবং পরদিনেই তিনি চলে এসেন। এবং বীরেন রায়ের লোক ছিল মিস্টার মিত্র বলে একজন, এবং মাসিমা বলে একজন, এরা সব বীরেন রায়ের ভোটের হয়ে ক্যানভাস করছিল। কাপুরদা পরের দিন ওদের সাথে দেখা করে ওদের অনুভূতি নিয়ে বীরেন রায়ের জন্য চেষ্টা করতে লাগলেন। এমনকি তুমি শুনলে অবাক হয়ে যাবে, কাপুরদা জনার্দন দাকেও ডাকলেন, দুজনে মিলে করলেন। জনার্দন দা বক্তা ছিলেন, জনার্দন মুখার্জি বক্তা, ঘোর কমিউনিস্ট। জনার্দন কমিউনিস্ট হলেও সে ঠাকুরের শিষ্য ছিল এবং কাপুরদাকে ভালোবাসতেন, ঠাকুরও ভালোবাসতেন, সেই জন্য এটা করলেন। তারপর হলো কি, সাদা কাপড় বেঁধে কাপুরদা ওয়েলিংটন স্কোয়ারে থাকতো, বীরেন রায়ের বাড়ির কাছেই, ওনার নিজের বাড়ি। তা আশেপাশে পারিপার্শ্বিকদের বাড়িতে যেতে লাগলেন, যেতে আর বীরেন রায়ের কথা বলতে লাগলেন। কিন্তু মিস্টার মিত্র আর মাসিমা এরা কয়জন মিলেছিলে এবং কয়জন দুষ্ট প্রকৃতির লোক বলছেন, বীরেন রায়ের কাছে নালিশ করলো যে এই ভদ্রলোক তোমার অ্যাগেনস্টে কাজ করতেছে, বীরেন রায়ের অ্যাগেনস্টে এই ভদ্রলোক কাজ করতেছে। তখন বিধানচন্দ্র রায় কাপুরদাকে, জগন্নাথদাকে দেখে পাঠাইলো, ইউ কাম টু মাই অফিস টুমরো, আগামী দিন তুমি আমাদের অফিসে এসো।
তো অফিসে যাওয়া মাত্রই জনার্দন দার কাপুরে যখন অফিসে ঢুকলেন রাইটার্স বিল্ডিংয়ে, হ্যাঁ, বিধান দা একবারে গর্জি উঠে বললেন, আই ডোন্ট নিড ইউর হেল্প, হোয়াই ডু কাম টু ডিস্টার্ব ইন মাই ক্যাম্পেইন, আমার তোমাদের কোনো সাহায্য আমার দরকার নাই। কাপুরদা বসে বসে নাম করতেছেন আর জনার্দন দা বুঝাতে চেষ্টা করছেন আমরা গোলমাল করছি না, আমরা আপনারাও করছি, কোনো কথাই শুনতেছেন না তিনি। তখন কাপুরদা হঠাৎ বিধান রায়ের দিকে দেখে বললেন, I have not come for you. My Lord has asked me to do for you. Therefore, I am doing for you. I am canvassing for your vote. আমি আপনার কথা মতো আপনাকে ভোট দিতে, ভোটের কাজের জন্য আসিনি, আমার গুরুদেব বলেছেন তাই আমি করছি, এবং এটা আমি করব, আপনি যা ইচ্ছে তা করতে পারেন। এই বলে বেটা সারা লাভ দিয়ে চেয়ার থেকে উঠে আস্তে বেরিয়ে গেল। বিধানচন্দ্ররা থ হয়ে গেলেন। তারপর ভোটের শেষে দেখা গেল কাপুরদের এই যে প্রচেষ্টা নিষ্ফল জানি, সেদিন যদি কাপুরদের এই প্রচেষ্টা না করতেন, মাত্র 400-500 ভোটে, 400 কি 500 ভোটের ব্যবধানে বিধানচন্দ্র রায় জিতেছিলেন, এবং বিধানচন্দ্র হারবে বলেই সমস্ত ঠিক ছিল। এই জিতার ফলে কাপুরদা তখন বিধান রায়ের সাথে আবার দেখুন দেখা করতে গেলেন, মিত্র, ওই মিত্রদা আর মাসিমা, ওই জনাব বিধানচন্দ্র রায় ছিলেন, তারা তার দিকে দেখে একটা বিগ লাভ, কাপুরদা লিখেছেন তার বইতে মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য লিভিং গড, এই বইতে কাপুরদার সঙ্গে লিখে গেছেন, তারা একটা বিগ লাভ আমাকে দিল। আর কাপুরদার চেহারাটা দেখিয়ে দাও, বিগ লাভ বিধানটা তাকে দিলেন। তারপর তার কিছুদিন পরে কাপুরদা করলেন কি, আস্তে আস্তে দেহঘর গেলেন। দেহঘর যখন গেলেন, ওই ফটকের দূর থেকে আসতেছেন, তখনও তো বাড়িঘর হয়নি, নিরানিবেশ নিবৃত কেতন টেতন তখন কিচ্ছু হয়নি। ওই দূর থেকে কাপুরদাকে দেখে বলছেন, ওই দেখ দি কিং মেকার ইজ কামিং, কিং মেকার ইজ কামিং, ঠাকুরের কথা বইতে লেখা আছে। তখন বালকৃষ্ণ কাপুরদা বললেন, তিনি কখনো তার নিজের ক্রেডিট নেন না, তিনি মানুষকে বড় করে তোলেন, এই হচ্ছে আমার শ্রী ঠাকুর। এবং ঠাকুরের জন্যেই যে বিধান রায় ইলেকশনে জিতেছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা 100 টাইমস ঠিক, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং কাপুরদাও সেইভাবে প্রচার করেছিলেন, যার ফলে বহু ভোট কাপুরদা বিধান রায়ের পক্ষে আনার পক্ষে সম্ভব করেছিলেন। এটা একটা অসাধারণ ঘটনা তুমি বললে বাবা, যেটা তুমি দেখেছো। কিং মেকার যখন ঠাকুর বলছেন, তুমি তখন ঠাকুরের কাছে ছিলে, তুমি তার অভিব্যক্তি, তার মুখের অভিব্যক্তি, তার আনন্দ তুমি দেখেছো। এবং কাপুরদাও মানে গর্বের সহিত মনে হয় ঠাকুরের কাছে এসে বলতে পেরেছিলেন যে ঠাকুর, আপনি যে আমাকে কাজটা দিয়েছিলেন আমি করতে পেরেছি আমার মতো করে। আর আমরা যাই বলি না কেন বাবা, অনেক সময় আজকাল বলা হয় যে এখানে পলিটিক্স করিস না, কিন্তু পলিটিক্সটা ঠাকুর তো সেভাবে খারাপ অর্থে নেননি। পলিটিক্স বলে আমরা সবসময় বুঝি যে আরেকজনের ক্ষতি করে এগিয়ে যাওয়া, এরকম একটা ধারণা আমাদের মনের মধ্যে থাকে। কিন্তু পলিটিক্স আসল কথাটার অর্থ তো অনেক অনেক, এটা হচ্ছে অনেক কনস্ট্রাকটিভ কথা, এবং এই কথাটার মধ্যে অনেক সত্য লুকিয়ে আছে। এবং পলিটিক্সের ডেফিনিশন মনে হয় ঠাকুর নতুন করে দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী বিনোদানন্দ ঝা যখন ভোটে জিতে ঠাকুরের কাছে আসেন। ঠাকুর এই ভোট থেকে নিজেকে খুবভাবে ওতপ্রোতভাবে সক্রিয়ভাবে যুক্ত না থাকলেও একেবারে যে ঠাকুর অ্যালুপ ছিলেন সেটা কিন্তু তাহলে বলা যায় না বাবা, তাই না? দেশের দশের মঙ্গলের জন্য ঠাকুরের যদি মনে হয় যে এর জেতা দরকার, ঠাকুর তাই করার চেষ্টা করেছেন। বিধান রায় আসল হচ্ছে ঠাকুরের মঙ্গল, মানুষের মঙ্গল, দেশের মঙ্গল বুঝে ঠাকুরের যা মনে হয়েছে সেটা পলিটিক্সের মধ্যে থেকে না থেকে, যেমন ঠাকুর বলতেন যে আমি বিশ্বাস করি কিউরোপ্যাথিতে, হোমিওপ্যাথি হোক, অ্যালোপ্যাথি হোক, আয়ুর্বেদিক হোক, আমার কিছু জানার দরকার নেই, আমার আসল কথাটা হচ্ছে রোগী যেন সুস্থ হয়ে যায়। ঠাকুর কিউরোপ্যাথিতে বিশ্বাস করতেন। তেমনি ঠাকুর মানুষের মঙ্গলের জন্য যা করার দরকার উনি কখনো আমার মনে হয় নিজেকে বেঁধে রাখেননি। ঠাকুরের যা মনে হয় সেটা মানুষের মধ্যে বলেছেন। আর বিনোদানন্দ ঝাকে ঠাকুর পলিটিক্সের ডেফিনিশন কি দিয়েছেন, এবং তুমিও সেই সময় দেওঘর আশ্রমে ছিলে, আজ থেকে প্রায় 70 ছিলাম শুধু না, আমি তখন ঠাকুরের লেখক ছিলাম। বিনোদানন্দ ঝা এবং কৃষ্ণবল্লভ সহায় দুজন ঠাকুর কাছে এসেছিলেন কৃষ্ণবল্লভ সহায়কে নিয়ে, ডেটটা আমার মনে নাই। তবে এসে বিনোদানন্দ ঝা জিজ্ঞাসা করলেন ঠাকুরকে, ঠাকুর পলিটিক্স কথার মানে কি?
তখন ঠাকুর আমাকেই বললেন পলিটিক্স করার মানে কি দেখছো ডিকশনারিতে, পলিটিক্স কথাটা এসছে পুলিশ থেকে, পুলিশের মধ্যে আবার ডিকশনারি খুলে দেখা গেল, ওয়েস্টার ডিকশনারি, চেম্বার ডিকশনারিতে দেখা গেল যে পলিটিক্স কথাটা আসছে সংস্কৃত প্রিধাতু থেকে। প্রিধাতু মানে হচ্ছে পূরণ করা, পোষণ করা, রক্ষা করা। ঠাকুর তখন বললেন বীরেন্দ্রবাবুর দিকে দেখে, হোয়ার ইজ দ্যার ইজ প্রোটেকশন, হোয়ার ইজ দ্যার ইজ ফুলফিলমেন্ট, হোয়ার ইজ দ্যার ইজ নারিশমেন্ট, পলিটিক্স লাইজ দেয়ার। অসম্ভব ভালো না, পূরণ পোষণ রক্ষণ যেখানে আছে সেখানেই পলিটিক্স আছে। পলিটিক্স মানে দাঙ্গাবাজি না, একজন আরেকজনকে জোর করে হাঁটানো বা ইয়ে করানো, ওইসব না। পলিটিক্স মানে হচ্ছে পূরণ করা, পোষণ করা, রক্ষা করা। যারা পলিটিশিয়ান হবেন, যারা মুখ্যমন্ত্রী হবেন, যারা প্রধানমন্ত্রী হবেন, তাদের কাজ হবে দেশের পূরণ পোষণ রক্ষা করা। আজকাল আমার মেয়েরা রাস্তা দিয়ে গয়নাঘাটি পরে যেতে পারে না। আজকালকার খাওয়ার মধ্যে, ঘুয়ের মধ্যে, দুধের মধ্যে, চালের মধ্যে সব ভেজালে ভর্তি। নারিশমেন্ট নাই, প্রোটেকশন নাই, প্রোটেকশন নাই, নারিশমেন্ট নাই। আর এটা কিন্তু ফুলফিলমেন্ট। আমি ভালো পাস করেও দেখা যাচ্ছে ম্যারিটোরিয়াস হয়েও আমি চান্স পেলাম না। আরেকজন নিচু জাতের লোক যে আমার চেয়ে হয়তো কম নম্বর পেয়েছে সে চান্স পেলো, এটা ফুলফিল নয়। যার যোগ্যতা অনুযায়ী তাকে আরও যোগ্য করে তুলো, যোগ্যতাকে 0 পয়েন্ট আনো না। মেক দ্য হিরো মোর হিরো। যে হিরো আছে তাকে, জিরো আছে তাকে হিরো করো, হিরোকে জিরো করো না। ঠাকুর হচ্ছে মানুষের বৈশিষ্ট্য অনুযায়ী মানুষকে পরিপূরণ করা। এই ঠাকুরের পলিটিক্সের মানে ঠাকুর যা বলে গেছেন, বীরেন্দ্রবাবু তো অবাক হয়ে গেলেন এবং কৃষ্ণবল্লভবাবু তার প্রণাম করে তারপর ঠাকুরের চলে গেলেন। জয় গুরু। বাবা, আজকে সকালে হায়দ্রাবাদে বসে, নিজামের শহর হায়দ্রাবাদে বসে আজকে আমরা ইষ্ট প্রসঙ্গ করলাম এবং ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে এই যে ইতিহাস, 70-80 বছরের ইতিহাস, তোমার স্মৃতিতে যতখানি আছে, তোমার পড়াশোনা যতখানি, তোমার অভিজ্ঞতা যতখানি, তোমার মনে হওয়া যতখানি, সেই সূত্র ধরে আমরা সবশেষে যেটা বুঝতে পারলাম, রাজনীতি হচ্ছে জীবনের অঙ্গ, পলিটিক্স হচ্ছে জীবনের অঙ্গ, যার মানে হচ্ছে পূরণ পোষণ রক্ষণ। সংস্কৃত প্রিধাতু থেকে পলিটিক্স কথাটা এসছে, যার মানে হচ্ছে টু ফুলফিল, টু নারিশ, টু নার্চার। আর এদিক থেকে দেখতে গেলে প্রকৃত ধর্মের সাথে প্রকৃত রাজনীতির কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে আসল কথা। ঠাকুর ধর্ম এবং রাজনীতি কোনো পার্থক্য। ধর্ম বলতে ঠাকুর ধৃধাতু থেকে এসছে, ধারণ করা জীবনটাকে, জীবনটাকে ধারণ মানে জীবনটাকে ধারণ করা এবং বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। ঠাকুর ধর্ম বলতে বলে বুঝেছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। খুব সহজভাবে ঠাকুর এইভাবে ধর্মের ব্যাখ্যা করেছেন এবং প্রকৃত ধর্ম, প্রকৃত পলিটিক্স বা রাজনীতি এবং বিজ্ঞান, তাও তো সবই তো সৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। এবং ঠাকুরের পুরো জীবনটাই হয়তো মানুষের কল্যাণের জন্য ব্যক্ত, মানে মানুষের কল্যাণের কথাই তিনি ভেবেছেন, সারা জীবন ভেবেছেন, কেঁদে গেছেন, বলে গেছেন, কত ক্লু বলে গেছেন। হ্যাঁ, আমরা সেগুলি যদি শুনতাম আজকে দেশ অন্যরকম হয়ে যেত। তো সেই তার জীবন বর্ধনের কথাও আজকের আমাদের আলোচনায় এলো এবং আলোচনা আমরা সেটা করলাম। যদি এটা ভবিষ্যৎ প্রজন্মের কোনোভাবে কাজে লাগে, হয়তো আমাদের লাগবেই। সত্য কখনো বিফল হয় না। আমার যে বলে গেছেন সত্যের কথা, সত্য প্রতিভাত হবেই। আমাদের আলোচনা এখানেই সার্থক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আর আমার ছেলে বাবুয়া, অভিদীপ্ত এই শুটিংটা করছে। বাবুয়া, আমি তোকে একটু সামনে আসতে বলছি, তুই একটু আয়। আমার বাবুয়া, এই বাবা আমি বাবুয়া, তিন জেনারেশন আমরা। বাবুয়া আমাদের অনেক শুটিং করে দিয়েছে বাবাকে নিয়ে, কারণ আমার বারে বারে মনে হয় যে বাবা যে ঠাকুরের সান্নিধ্যে ছিলেন 20 বছর, এই যে তার প্রথম অভিজ্ঞতা ঠাকুরকে দেখা, যেটা তো আমরা দেখিনি, সেই মানুষটাকে, যে মানুষটার 20,000-এর ওপর বাংলায় বানিয়েছে, প্রায় 10,000 ইংরেজি বানিয়েছে, সেই যে মানুষটা, তার অগাধ ভালোবাসা, অনন্ত তার যার প্রেম, এবং যিনি সৎসঙ্গ প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন, তার যে অভিজ্ঞতার কথা তুমি বলো, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, সেটা তো অন্য মাত্রা পায়। তার সেই টোনটা অন্যরকম হয়, তোমার চোখ মুখের ভঙ্গি অন্যরকম হয়, ভাষা অন্যরকম হয়। আমার মনে হয় সেটা একেবারেই আমাদের জাগতিক জীবন থেকে অনেক আলাদা। জয়গুরু, আমাদের তুমি এবার চলে যেতে পারো বন্ধ করার জন্য আমাদের ভিডিওটা। আমাদের সকালবেলা এখন কটা বাজে? প্রায় 9টা বাজতে 10, প্রায় 8 ঘন্টা আমরা আড্ডা দিলাম বলা যায়, প্রশ্ন করলাম, আড্ডা দিলাম। আর আজকের আমাদের বাইরে প্রচন্ড গরম,
আজকে আমাদের আলোচনা এখানেই তাহলে শেষ করি বাবা। হ্যাঁ, জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।